শুভ সময় প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মহিউদ্দিন মোহাম্মদ রচিত ভোর হলো দূর হলো খুকুমনি ওঠরে। প্রথম লিপলেট, বই পড়া। বই, বিষ ও বিষ্ঠা তিনটিরই শুরু ব দিয়ে। বইয়ের রস্বই যদি কোনো কারণে ইকার হয়ে বয়ের উপর চেপে বসে, তাহলেই বি যুক্ত কোনো গোলমাল তৈরি হয়ে যাবে। বই ধীরে ধীরে বাংলাদেশে যে রূপ ধারণ করছে, তাতে যে কোনো সময় রস্বইটি বিরক্ত হয়ে আত্মপ্রকাশ করতে পারে বয়ের মাথার ছাতা রূপে, এবং হারিয়ে যেতে পারে বই শব্দটি। ১০০ বছর পর হয়তো বইমেলার নাম রাখতে হবে অমর ফাল্গুন বিষ্ঠা মেলা অথবা বিষ মেলা। কাগজে ছাপা আরামদায়ক গরল পান করে যেভাবে শিশুরা বিবর্তিত হচ্ছে, তাতে বইয়ের বদলে বিষ্ঠা শব্দটি জাতিকে উচ্চারণ করতে বিশেষ বেগ পেতে হবে না। বিষ্ঠা হয়ে উঠবে বইয়ের মতোই স্বাভাবিক, সুন্দর ও প্রচলিত শব্দ। প্রকাশকদের ভিজিটিং কার্ডে লেখা থাকবে মোহাম্মদ অমুক, স্বনামধন্য বিষ্ঠা প্রকাশক, ঢাকা। টিভি চ্যানেলগুলো খবর প্রচার করবে বিষ্ঠা মেলা 2122-এ সর্বাধিক বিক্রিত বিষ্ঠার নাম দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার অব্যর্থ মিষ্টি বটিকা। রত্ন সন্ধানী একাডেমিগুলো চালু করবে জাতীয় বিষ্ঠা সম্মাননা পুরস্কার। এ উপলক্ষে খোলা হবে বার্ষিক মেষ শিকার প্রকল্প। সারা দেশ থেকে ধরে আনা হবে বিষ্ঠা ত্যাগী তরতাজা মেষদের, এনে পরিয়ে দেওয়া হবে মালা। মালাকে কেশর জ্ঞান করে মেষেরা বেরিয়ে যাবে সিংহের হুঙ্কারে। পত্রিকায় ছাপা হবে বড় বড় ছবি নকল সিংহদের। নানা উপলক্ষে রাষ্ট্র তাদের ডাকাডাকি করবে, এবং তা দেখে অনুপ্রাণিত হবে শিশুরা। যে শিশু এককালে কবিতা পড়েছে, ১ লিটার দুধ ও ১ লিটার বিষ্ঠার মধ্যে যুদ্ধ হলে সে যুদ্ধে বিষ্ঠাই জয়লাভ করবে, এ সত্যটি জেনে গেছেন সকলেই। যদিও আমি মেষ হওয়ার আগে আপনাদের বাজি ছিল সবসময় দুধের পক্ষেই। সে শিশুরা মনোযোগ দেবে বিষ্ঠা পাঠে। দুধের কথা তারা ভুলে যাবে। বাংলা ভাষায় একসময় বই ছিল, সে বইতে বইত দুধের নদী, ভাবনার বালুচর। এ চিত্র তাদের স্মৃতি থেকে মুছে যাবে। যৌবন থেকে বার্ধক্য তারা আচ্ছন্ন থাকবে চিনির বিষে। শীর্ণ থেকে শীর্ণতর হতে থাকবে তাদের মস্তিষ্ক। অনুকরণ ও পুনরুৎপাদনে তারা দখল করবে জগতের শীর্ষবিন্দু। ওই বিন্দুতে বসে সকলেই প্রশংসা করবে কেবল অন্ধকারের। বই কি? বই হল মানুষের চিন্তা রেকর্ড করার প্রাচীনতম মন্ত্র। কোনো বই গুরুত্বপূর্ণ কিনা তা নির্ভর করে ওই বইয়ের রচয়িতার চিন্তা উৎকৃষ্ট কিনা তার উপর। চিন্তা গড়মানের হলে বইও গড়মানের হবে। যিনি চিন্তাশূন্য মানুষ, যার ঝুলিতে কোনো গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নেই, সারা জীবন কাটিয়েছেন যিনি রসগোল্লা পড়ে, বা পড়ার নামে করে গেছেন শুধু পড়ার অভিনয়, আরামদায়ক গালগপ্প ছাড়া আর কোনো কিছু যিনি নাড়াচাড়া করেননি, তার পক্ষে ভালো মানের বই লেখা সম্ভব নয়। এরকম মানুষ বই লেখায় হাত দিলে বই হয়ে উঠবে চিন্তাশূন্যতা রেকর্ড করার কল। এ কল বিক্রি করে ব্যবসা হতে পারে অনেক, কিন্তু মগজের অবনতি অনিবার্য। এগুলো পড়া মাত্রই মুদে আসবে চোখ, বিবশ হয়ে আসবে শরীর, উত্তেজিত হবে ইন্দ্রিয়, এবং মনে হবে কোনো আরামের ফেরেশতা বুঝি চালু করেছেন তার স্বর্গীয় হাত পাখা। ঝড়, কাঁপুনি, জ্বর, নিজের বিশ্বাসের পক্ষে ভ্রান্ত যুক্তি, এসব ছাড়া এ কলগুলোর
দেওয়ার মতো আর তেমন কিছুই নেই। এগুলো একই বিষয়ের বিষাক্ত পুনরুৎপাদন মাত্র, এবং এগুলো কোনো বই নয়। কিছু ছাপা কাগজ মলাট বন্দী হলেই তা বই হয়ে ওঠে না। কোনো কাগজ বই হিসেবে বিবেচিত হবে কিনা তা নির্ভর করে ওই কাগজে অক্ষরবন্দি কথামালার উপর। যে কথামালা মনের ভেতর জ্বলতে থাকা কৌতূহলের প্রদীপটিকে নিভিয়ে দেয়, তা কোনো বই নয়। এটি বইয়ের ছদ্মবেশে দৈত্যের মুখের ফু। এ ফু খেলেই পাঠকের মগজ ঘুমিয়ে পড়ে চিরদিনের মতো। বই কিনতে হবে খুব সাবধানে, বেশি বেশি কাগজ নয়, কিনতে হবে বেশি বেশি বই। হয়তো ১,০০০ মলাট বন্দি কাগজের স্তূপ ঘেঁটে দেখা মিলতে পারে একটি বইয়ের। কাগজের দলা ও বইয়ের মধ্যে যে পার্থক্য আছে তা অনুধাবন করা শিখতে হবে। কি কি বই পড়ব তা ঠিক করার আগে স্থির করতে হবে কি কি বই পড়ব না তা। যে বই থেকে আলো পাওয়ার জন্য তার কাগজে আগুন ধরাতে হয়, সে বই পড়ে সময় নষ্ট করা যাবে না। পড়তে হবে এমন বই যা খোলা মাত্রই পাতা থেকে টুকরো টুকরো সূর্য মস্তিষ্কে ঢুকতে থাকে। উপন্যাসের ছদ্মবেশে যে ডিম্বানসগুলো বের হয় তা কেনা থেকে বিরত থাকতে হবে। কিনতে হবে এমন উপন্যাস যা পড়লে নাশ হবে না একটিও চিন্তার ডিম্ব, বরং বৃদ্ধি পাবে মাথায় কাঁপতে থাকা চিন্তাডিম্বের সংখ্যা ও মান। পাঞ্জাবি পরা হলুদ ভূত, চশমা পরা মানব জিন, পিস্তলওয়ালা গোয়েন্দা যুবক, পাগলা বনে জ্যোৎস্না, রজনীগন্ধা, কাতুকুতু গন্ধা, চাঁদ, বৃষ্টি, সাগর, পাহাড়, নীল শাড়ি, লাল টিপ, দুজাহানের অশেষ নেকি, এসব থেকে দূরে থাকতে হবে। বইয়ের ঘ্রাণ যখন আমাদের নাকে ঢোকে তখন মনে হয় এটা তাদের সময়ের ঘ্রাণ। ওই সময় থেকে বেরিয়ে এসে তারা ঘুরে বেড়াচ্ছেন আমাদের সাথে, বর্তমানের সাথে। বই মানুষকে আত্মহত্যা থেকে বাঁচায়। কত বই অপঠিত রয়ে গেছে, তাদের পাঠ না করে কি করে জীবনকে বিদায় জানাই? প্রতিটি বইয়েই জেগে আছেন আমাদের বন্ধুরা। তারা পাতায় পাতায় ফুটে আছেন ফুলের মতো। মানুষ তাদের পড়বে বলে। কেউ যখন কোনো বই হাতে নেন তখন বইটির লেখক প্রাণ ফিরে পান। বইয়ের পাতা থেকে এক লাফে তিনি ঢুকে পড়েন পাঠকের মগজে। মগজে বাইতে থাকেন তার নিজস্ব নৌকা। এ নৌকো আমাদের জানিয়ে দেয় জ্ঞানের কোন কোন নদীতে সাঁতার কাটতে হবে, আনন্দের কোনো কোনো পুকুরে গোসল করতে হবে, আর গাইতে হবে গান কোন কোন সুরে। মহসিন খান যদি বর্তমানের কাদামাটি ভুলে অতীতের স্বর্ণমাটির সাথে বন্ধুত্ব গড়তেন এবং ডুবে থাকতেন বইয়ের পাতায়, তাহলে নিজের মাথায় নিজে গুলি চালানোর অবসর তিনি পেতেন না। কারণ যারা বইয়ের সাথে সময় কাটান তারা বাস করেন একটি আলাদা সময়ে। আলাদা সময়ে বাস করা কোনো মানুষকে চলমান সময়ে হত্যা করা সহজ নয়। বইয়ের প্রধান কাজ মানুষের চিন্তাকে মুক্ত করা। বই পড়তে গিয়ে যিনি বইয়ের ভেতর বন্দী হয়ে পড়েন তিনি বইয়ের কয়েদি। যে বই তার পাঠককে একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে ফেলে সে বই কোনো বই নয়, এটি বইয়ের ছদ্মবেশে জেলখানা মাত্র। বইয়ের লেখক ও জেলখানার লেখক এক নয়। বইয়ের লেখকের সাথে দ্বিমত পোষণ করা যায়, কিন্তু জেলখানার লেখকের সাথে দ্বিমত পোষণ করা যায় না। এজন্য বই পড়ার সময় খেয়াল রাখতে হবে যে বইটি পড়া হচ্ছে তার বিষয়বস্তু নিয়ে দ্বিমত ও সন্দেহ পোষণ করার সুযোগ আছে তো। যে বইয়ের বিষয়বস্তু নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, যে বইয়ের প্রতিটি বাক্য মেনে নিতে হয় বিনা প্রশ্নে, সে বই মূলত হাতুড়ি। হাতুড়ি ভয়যোগ্য হলেও সম্মানযোগ্য নয়, আর হাতুড়ি তো পাঠযোগ্যও নয়। হাতুড়ির কাজ হল মানুষকে হাতুড়ি বানানো। যারা হাতুড়ি পাঠ করে হাতুড়ি হয়ে গেছে, তাদের থেকে শিশুদেরকে সাবধান রাখতে হবে। কয়েকদিন আগে ইভালি নামক একটি পঞ্জি কোম্পানির সিন্দুক ভেঙে পাওয়া গেছে বই, কিন্তু এসব আসলে বই নয়। এগুলো ব্যবসার ছদ্মবেশে অব্যবসা চালানোর কৌশলপত্র। পঞ্জি স্কিম পরিচালনার মুদ্রিত নির্দেশিকা।
বাংলাদেশে বইয়ের বাজারে একটি বড় অংশ দখল করে আছে এরকম নানা মুদ্রিত নির্দেশিকা, চাকুরির নির্দেশিকা, ৭ দিনে ইংরেজি শেখার নির্দেশিকা, বেহেশতে যাওয়ার নির্দেশিকা, সফল হওয়ার নির্দেশিকা এবং আরও ১,০০০ রকমের নির্দেশিকা ও গাইড বইয়ে বাংলাদেশ ঢাকা পড়ে গেছে। এত নির্দেশিকার স্তূপ পেরিয়ে বাংলা ভাষার হৃৎপিণ্ডকে অনুভব করা সম্ভব নয়। বামনদের লেখা বই থেকেও সাবধান থাকতে হবে। ফেসবুক, ইউটিউবের চেনা মুখেরা বইয়ের বাজারে ঢুকে পড়েছে। এই চেনা মুখদের কাজই হল বাজার ধরা। মাউস, কিবোর্ড দিয়ে নানা স্থান থেকে থলি কেটে এনে তারা নির্মাণ করছে নিজেদের গ্রন্থথলি। প্রচারণায় বিভ্রান্ত হয়ে মানুষ তাদেরকে জ্ঞান করছে লেখক হিসেবে। মূত্রশালাকে দুগ্ধশালা মনে করে তরুণরা পান করছে ইউরিয়ার জল। কিছু মানুষ, বিশেষ পেশার চাকরিজীবীও এই কাজে নেমেছেন। শুনেছি তারা বই লেখাকে মতলব চরিতার্থ করার উপায় হিসেবে ব্যবহার করছেন। অধীনস্থ কর্মচারীদেরকে বাধ্য করছেন মলাটবন্দি ২০ ও ২০টা ক্রয় করার জন্য। পাঠকদেরকে বুঝতে হবে বই লেখা কোনো শখ ও মতলবের কাজ নয়। যিনি মহৎ ও শক্তিমান লেখক তাকে একটি বই লিখতে যেতে হবে অকল্পনীয় যাতনার মধ্য দিয়ে। জীবনকে পুড়িয়ে পুড়িয়ে তিনি আলোর সঞ্চার করেন বইয়ে। এজন্য যাকে তাকে লেখকের মর্যাদা দেওয়া ঠিক হবে না। বই কেনার সময় গভীরভাবে ভেবে দেখতে হবে যার বই কিনছি তিনি লেখক তো, নাকি শৌখিন মৌসুমি মলাট উৎপাদক। লেখক ও মলাট উৎপাদকের মাঝখানে যে আইলটি আছে সেটির কথা মাথায় রাখতে হবে। লিফলেটটি পড়া শেষ হলে শয়তান জিব্রাইলকে টেলিফোন করেন। এনটিএমসি এ ফোনালাপ রেকর্ড করে। প্রথমে তারা ভেবেছিল এটি বুঝি ২ পাগলের টেলিসংলাপ, কিন্তু আড়ি পাতার কিছুদিনের মধ্যেই তারা টের পায় এ পর্যন্ত যত ফোন কল রেকর্ড করা হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবার নতুন লিফলেট পড়ার পর শয়তান জিব্রাইলকে টেলিফোন করতেন এবং ফোনের প্রতিটি কম্পন এনটিএমসি এজেন্টগণ মনোযোগ দিয়ে শুনতেন। কারো চরিত্রে কালিমা লেপন করতে বা সরকারের ইশারায় কাউকে ধরাশায়ী করতে নয়। এ ফোন রেকর্ড ফাঁস করা হয়েছে জাতীয় স্বার্থে। বিষয়বস্তু বিবেচনায় এনটিএমসি কর্মকর্তাগণ ফোনালাপটিকে ভাগ করেছেন অনেকগুলো পর্বে। পর্বগুলো লিফলেট পরম্পরায় নিচে একে একে বর্ণনা করা হল। ফোনালাপ, প্রথম পর্ব। মুদ্রিত মাদক। শয়তান। বেহেশতে এক প্রকার নিরক্ষরই ছিলাম। পৃথিবীতে আসার পর লেখাপড়া শিখেছি। যদিও এর আগে মরতে আমাদের দেখা হয়নি, তবে আপনার লেখালেখির সাথে দীর্ঘদিন থেকেই পরিচয় ছিল। বই পড়া লিফলেটটি আজ শেষ করেছি। বই কি, কিভাবে কাগজেরা বই হয়ে ওঠে তা স্পষ্ট স্বরে শুনতে পেয়েছি। তবুও মনে হয়েছে বই পড়ার অভ্যাসের দিকটিতে আপনি আলোকপাত করেননি বা করতে ভুলে গিয়েছেন। মানুষের জীবনে বই পড়া কতখানি জরুরি, বই মানুষকে কিভাবে প্রভাবিত করে। জিব্রাইল। মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা আছে সেখানে কিন্তু বই নেই। করোনার আক্রমণে পৃথিবীতে যখন লকডাউন শুরু হয় তখন অনেক দেশেই গ্রোসারি শপ বা মুদি দোকানগুলো খালি হয়ে যায়, তবে কোনো বইয়ের দোকান খালি হয়েছে বলে শুনিনি। মানুষ এখনও বইকে খুব গুরুত্বপূর্ণ পণ্য মনে করে না। এটি প্রমাণ করে ক্ষুধাপ্রবণ অন্যান্য প্রাণীর সাথে মানুষের বড় কোনো পার্থক্য আজও গড়ে ওঠেনি। মানুষ মননশীল প্রাণী, এ কথাটি কারো কারো বেলায় হয়তো সত্য, তবে অধিকাংশ বেলাই সত্য নয়। বহু দেশেই অমননশীল মানুষজন সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে আছেন। তাদের গাড়ি, মোবাইল ফোন বা ঝাড়বাতির দাম ঘরে থাকা মোট বইয়ের দামের চেয়ে বেশি। আমি ভোগবিলাসে আপত্তি করছি না, কিন্তু কোনো সমাজ যদি শুধুই স্থূল কেনাকাটায় মেতে থাকে, হৈ-হাঙ্গামায় মত্ত থাকে, তাহলে ওই সমাজে নাগরিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা টেকসই হয় না।
সমাজে মননশীল মানুষের সংখ্যা কমে গেলে সেখানে ধনশীল ও পীড়নশীল মানুষের উত্থান ঘটে। ইতিহাসে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। মনকে অনাহারে রেখে শুধু শরীরকে খাবার দিলে মননশীল প্রাণী হওয়া যায় না। বই মনের খাদ্য, তবে ছাপা অক্ষরে কিছু কাগজকে মলাটবন্দি করে ফেললেই তা বই হয়ে ওঠে না। কাগজ পাঠ ও বই পাঠ যে এক জিনিস নয়, তা মাথায় রাখতে হবে। বইয়ের কাজ দুটি: ১. পাঠককে আনন্দ দেওয়া, ২. পাঠকের চিন্তার জগৎকে প্রসারিত করা। কিন্তু আমি দেখতে পাচ্ছি মানুষ বই পড়তে গিয়ে এখন বইয়ের ভেতর বন্দী হয়ে পড়ছেন। এ বিষয়ে সতর্ক হওয়া দরকার। ইউ মাস্ট নট মেক আ বুক ইয়োর প্রিজন। শুধু একই ধাঁচের একই ঘরানার বই পড়লে চলবে না। নানা রঙের নানা ঢঙের বই পড়তে হবে, অন্যথায় গোঁড়ামি থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। কারো মন যদি ডগমা ও কনফার্মেশন বায়াসে আক্রান্ত থাকে, তাহলে তার একমাত্র অ্যান্টিডোট ভিন্ন মত ও ভিন্ন সত্যের বই পড়া। যিনি ধর্মগ্রন্থ পড়েন তিনি ধর্মগ্রন্থের সমালোচনাও পড়বেন। একজন মুসলিম পাঠক ইহুদিদের লেখা সাহিত্য থেকে দূরে থাকবেন, এমনটি হওয়া উচিত নয়। যিনি আইডিয়ালিস্ট, দর্শনের ভক্ত, তার এম্পিরিসিস্ট দর্শনও পাঠ করা প্রয়োজন। আওয়ামী লীগপন্থী মানুষদেরকে বেশি বেশি বিএনপিপন্থী মানুষদের লেখা পড়তে হবে। এক মতের মানুষ যদি অন্য আরেক মতের মানুষের বক্তব্য মন দিয়ে না শোনে, তাহলে বই পড়ার উদ্দেশ্য ব্যর্থ হয়। মুসোলিনি তো আমার প্রিয় ব্যক্তিত্ব নন, কিন্তু তার আত্মজীবনী খুব মন দিয়ে পড়েছি। যদি না পড়তাম তাহলে ফেসিবাদের মূল শেকড়টি ধরতে পারতাম না। অবশ্য কেউ যদি কেবল নির্মল বিনোদনের উদ্দেশ্যেই বই পড়তে চায়, সেটি ভিন্ন কথা। বিনোদনের মাধ্যম হিসেবেও বই শ্রেষ্ঠ, তবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ অনেক বই মাদকের মতো, পড়লে নেশা জাগে, মনে আসে আরামদায়ক অনুভূতি, থ্রিল ও শিহরণে পঙ্গু হয়ে যায় মগজ। এগুলো না পড়াই ভালো, এতে স্বাস্থ্য ভালো থাকে। আর মুদ্রিত মাদককে কি আমি বই বলতে পারি? পারি না। লিফলেটটি মনোযোগ দিয়ে পড়লে এটি আপনার বোঝার কথা। আরেকটি বিষয় হল, বই আমাদেরকে অন্যের চোখে বিশ্ব দেখার সুযোগ করে দেয়। বলা যায় এটি এক প্রকার ম্যাজিক গগলস, জাদু চশমা, যা চোখে লাগালে মানুষ বুঝতে পারে অন্যরা জগৎটিকে কেমন রূপে দেখছে তা। যেসব স্থানে আমরা কখনো যাইনি বা যেতে পারব না, যেসব সময়ে আমরা কখনো বাস করিনি বা করতে পারব না, সেসব স্থান ও সময়কে অনায়াসে স্পর্শ করতে পারি বইয়ের মাধ্যমে। কোনো বিষয়ে আমার কথাই যে শেষ কথা নয়, আমার বিশ্বাসই যে চূড়ান্ত সত্য নয়, তা অনুধাবন করার জন্য আমাদেরকে পড়তে হবে তাদের লেখা বই, যাদেরকে আমরা একেবারেই পছন্দ করি না। বই মানুষকে সম্পদ ব্যবস্থাপনায় সাহায্য করে। বই পড়ুয়া ধনী মানুষ ও বইহীন ধনী মানুষ, এ দুজনের জীবন এক নয়। একজন টাকার ব্যবহার যতটা সুচিন্তিতভাবে করেন, আরেকজন তা পারেন না। বই পাঠের মাধ্যমে রুচির স্থূলতা প্রতিরোধ করা যায়। ঢাকায় যে এত পোস্টার দেখি, এর কারণ পোস্টারওয়ালা লোকগুলো বইপত্র পড়ে না। পড়লে এভাবে তারা রাস্তাঘাট নষ্ট করত না। আত্মপ্রচারের তাড়না তখন কমে যেত। ২. জনপ্রিয় ভাবি শয়তান। কিন্তু বাংলাদেশে তো থ্রিলার বইয়ের প্রচণ্ড জনপ্রিয়তা রয়েছে। আমি নিজেও থ্রিলারের ভক্ত। অথচ থ্রিলারকে আপনি আখ্যা দিয়েছেন মুদ্রিত মাদক। বই কী করে মাদক হয় তা স্পষ্ট করবেন কি? স্বাস্থ্য ভালো থাকার সাথেই বা থ্রিলার পাঠের সম্পর্ক কি? জিব্রাইল: একটি উদাহরণ দেই। শৈশবে আমি খুব শার্লক হোমস পড়তাম। ডয়েলের এমন কোনো রচনা নেই যা পড়িনি। আমার বাম হাতের বাহুতে একটি ট্যাটু আছে, চামড়ায় খোদাই করা ট্যাটু। ট্যাটুটি আমি নিজে করেছিলাম এবং করতে গিয়ে প্রায় মারা যেতে বসেছিলাম। শার্লক হোমসের একটি গল্প পড়ে এ বুদ্ধি মাথায় এসেছিল। ওই গল্পে কিছু চরিত্রের শরীরের
বিশেষ সাংকেতিক ট্যাটু থাকে। লোহার সিল গরম করে এই ট্যাটু দেওয়া হতো। গল্পের ঘোরে কল্পনা করতাম আমিও বুঝি এমন কোনো গোপন সংগঠনের সদস্য। ট্যাটুটি দেখতে এরকম, একটি ত্রিভুজ যার উপর পড়ছে বাংলাদেশের পতাকা। এই যে বোকামিটি করলাম, এর জন্য দায়ী একমাত্র শার্লক হোমস থ্রিলার। শার্লক হোমস পড়ে আমার ভেতর কোনো গুরুত্বপূর্ণ চিন্তার উন্মেষ ঘটেছে এমনটি মনে পড়ে না। এসব থ্রিলার ও গোয়েন্দা কাহিনী পড়লে শুধু পিস্তল হাতে নিতে ইচ্ছে করে। বইয়ের কাল্পনিক চরিত্রে নিজেকে দেখার স্বাদ জাগে। এজন্যই এগুলোকে মাদক বলি। মাদক গ্রহণ না করাই ভালো, তবে ব্যতিক্রম থাকতে পারে। কেউ কেউ নেশাগ্রস্ত না হয়েও থ্রিলার উপভোগ করতে পারেন। এটি আমার ক্ষেত্রেও ঘটেছে। তোখার চুকের থ্রিলার আমাকে নেশাগ্রস্ত করেনি। এর কারণ সম্ভবত তোখার চোখের থ্রিলার কাহিনী সর্বোচ্চ ছিল না। আমি দেখেছি প্লট নির্ভর বা কাহিনী নির্ভর থ্রিলারগুলোই নেশা তৈরি করে। এগুলোর বর্ণনাভঙ্গিতে অর্থাৎ ন্যারেটিভ স্টাইলে কোনো শিল্পমান থাকে না, থাকে কেবল রহস্য আর রহস্য, ধাঁধা আর ধাঁধা, পাতার পর পাতায় মুদ্রিত উত্তেজনা, অনেকটা পর্ণ ক্লিপের মতো। শিশু কিশোরদেরকে খুব সহজেই এসবের ফাঁদে ফেলা যায়। রোমান্টিক থ্রিলারের কথাও এখানে একটু বলতে হয়। আপনি দেখবেন লাখ লাখ তরুণ তরুণী আজেবাজে রোমান্স থ্রিলারে বুঁদ হয়ে আছে। এই কুয়া থেকে তারা বের হতে পারছে না। বাংলা ভাষায় কিছু ভালো মানের রোমান্স থ্রিলার আছে, এটি অস্বীকার করছি না, কিন্তু এগুলো তো কেউ পড়ছে না। সবাই সস্তা প্রেম, বিরহ, অপেক্ষা, ফ্যান্টাসি, অভিমান, না খেয়ে থাকা এগুলো নিয়ে মেতে আছে। এই যে সাসপেন্স প্রিয়তা, লাভ ফর অ্যাংজাইটি অ্যান্ড ফ্রাইট, এটি যদি দীর্ঘকাল কোনো পাঠকের ভেতর ক্রিয়াশীল থাকে তাহলে তার মধ্যে মানসিক বৈকল্য দেখা দেয়। তার চিন্তা করার ক্ষমতা কমে যায়। কোনো বিষয়ে প্রশ্ন তোলার শক্তি সে হারিয়ে ফেলে। মানুষের যে সহজাত রাজনৈতিক গুণাবলী আছে তা তখন নষ্ট হয়ে যায়। কারো কারো ভেতর তৈরি হয় অস্বাভাবিক প্রত্যাশার রোগ। কেউ যদি তার প্রিয় রোমান্স থ্রিলারের নায়ক নায়িকার চরিত্রে নিজের স্বামী বা স্ত্রীকে কল্পনা করতে আরম্ভ করে তাহলে বিপদ অবশ্যম্ভাবী। গল্পের ভবঘুরে মিয়ার সাথে বাস্তবের টাকা উপার্জন মিয়ার প্রেম মিলবে না। উপন্যাসের নীল টিপ বেগমের সাথে বাস্তবে ঘরসংসার বেগমের তুলনা করা অর্থহীন। আমি যদি মাদক সদৃশ কোনো উপন্যাসের চরিত্রকে আইডিয়ালাইজ করি আর সে চরিত্রের স্থলে নিজেকে কল্পনা করি, বা নিজের স্বামী স্ত্রী ও প্রেমিক প্রেমিকার ভেতর ওই চরিত্রের গুণাবলী প্রত্যাশা করি, তাহলে মুশকিল। শুনেছি বাংলাদেশের বহু ছেলে মেয়ে হুমায়ূন আহমেদের গল্প পড়ে নিজেকে হিমু ও রূপা ভাবছে। রূপা সেজে হিমুর জন্য না খেয়ে বসে থাকছে। হিমু সেজে রূপার জন্য বনে বাদরে ঘুরে বেড়াচ্ছে। ঠিকমতো ঘুমোচ্ছে না, মাথায় চেপেছে হলুদ রঙের পাঞ্জাবি। এরকম আরও অনেক মাদকীয় চরিত্র নাকি আছে। এগুলো ইয়াবা বা ফেন্সিডিলের চেয়ে কম সর্বনাশা নয়। হ্যাঁ, তারপরও যদি কেউ এগুলো পড়তে চায় পড়ুক, আমি বাধা দেব না। এগুলো পড়ে মানুষ আনন্দ পায় না এমনটি দাবি করছি না। রুচি, স্বাদ, মজা পাওয়ার বাসনা এ বিষয়গুলো বইপাঠের অভ্যাসে প্রভাব রাখে। সবাই পণ্ডিত বা বুদ্ধিজীবী হওয়ার উদ্দেশ্যে বই পড়ে না, পড়া উচিত নয়। আমার আহ্বান হল, মানুষ যেন এই নেশা সামগ্রীর ফাঁদে পড়ে অন্য বইপত্র থেকে দূরে না থাকে এবং কেবল এগুলোকেই যেন পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য মনে না করে। ৩. পুরস্কৃত চকলেট। শয়তান প্রশ্ন করছেন, আপনাকে প্রায় নানা লেখকের সমালোচনা করতে দেখা যায়। বইমেলায় মানসম্মত বই নেই বা বইয়ের বাজারে বাংলায় লেখা ভালো বইয়ের অভাব, এরকম আক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে দেখেছি। এ বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমি তো ভালো বইয়ের অভাব দেখছি না। পুরস্কৃত লেখকের সংখ্যাও এখানে কম নয়। জিব্রাইল উত্তর দিচ্ছেন,
প্রায় করি কথাটি সত্য নয়, কয়েকবার করেছি। এর কারণও আছে। এই মুহূর্তে বাংলাদেশে সাহিত্য সমালোচক নেই বললেই চলে। যারা আছেন তারা হয় স্তুতিকারক, না হয় টিকাকার। তাদের প্রধান কাজ পিঠ চুলকাচুলকি করা। কোনো লেখার সাহিত্য মান বা দার্শনিক মান নিরূপণ করার ক্ষমতা তাদের আছে বলে মনে হয় না। তারা বৃত্তবাজও বটে। ৫-১০ জন মিলে একটি সার্কেল গড়ে তোলেন এবং একে অন্যের মিথ্যে প্রশংসা করেন। অনুষ্ঠানবাজিতেও তারা পিছিয়ে নেই, নিন্দাটুকুও তারা বেছে বেছে করেন। আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটি লেখার মোটামুটি ৫টি ভ্যালু থাকে। ১. লিটারারি ভ্যালু বা সাহিত্য মান। ২. রিক্রেশনাল ভ্যালু বা বিনোদন মান। ৩. কমার্শিয়াল ভ্যালু বা বাণিজ্যিক মান। ৪. ফিলোসফিক্যাল ভ্যালু বা দার্শনিক মান এবং ৫. হিস্ট্রিক্যাল ভ্যালু বা ঐতিহাসিক মান। এই মুহূর্তে বইয়ের বাজার যাদের লেখায় সয়লাভ, তারা এই ৫টি ভ্যালুর কয়টি জেনারেট করতে পারছেন? কারো বই বেশি বিক্রি হচ্ছে বা একটি বিশেষ ঘরানার পাঠকের কাছে তিনি জনপ্রিয় ও আল্লাহ হয়ে উঠছেন, তার মানে এই নয় যে তিনি উৎকৃষ্ট সাহিত্য উৎপাদন করছেন, বরং নিকৃষ্ট চিন্তা ও নিকৃষ্ট শিল্পমানের বই এ বাজারে বেশি কদর পাচ্ছে। এগুলোকে চকলেটের মতো চুষে চুষে খাওয়া হচ্ছে। এই চকলেট খেকোদের প্রধান চাওয়া হলো তাদের প্রিয় কোনো চকলেট মেশিনের সমালোচনা যেন কেউ না করে। কয়েকজনের নাম তো নেওয়াই যায় না, ভক্তরা মারমুখ হয়ে তেড়ে আসে। পাঠক কেন লেখকের লাঠিয়াল হবেন? হ্যাঁ, পাঠক লেখকের পক্ষে দাঁড়াবেন যদি লেখক কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা বিদ্বেষপ্রসূতভাবে কুৎসা ও নিন্দার শিকার হন। কিন্তু যা বাজে মানের নিন্দা নয়, খারিজ বিদ্যার চর্চা নয়, যা সত্যিকার অর্থেই সাহিত্য সমালোচনা, যে সমালোচনা দেখিয়ে দেয় একজন লেখক ঠিক কী কারণে তুচ্ছ বা মহান, সেটিকে অন্ধ পাঠকরা অপাঠ্য ভাষায় আক্রমণ করবে কেন? কয়েকজন লেখক আছেন, জীবিত ও মৃত, যারা চকলেট বিক্রি করে একপাল লাশসম ভণ্ডমণ্ডলী অর্থাৎ চিনির পিঁপড়া তৈরি করেছেন এবং এ পিঁপড়া মণ্ডলীর ধারণা তাদের খাওয়া চকলেটই মহাবিশ্বের শ্রেষ্ঠ চকলেট। এ চকলেটগুলোর কোনো সমালোচনা করা যাবে না। করলে বলা হবে, তার সমালোচনা করে আপনি পরিচিতি হতে চান? এই হলো উন্মাত্তদের মানসিক অবস্থা। আর সমালোচনা করার যোগ্য এমন লেখকের সংখ্যাও তো বাংলা ভাষায় কম। সবার কাজ নিয়ে তো সমালোচনা করা যায় না। এক মুঠো ছাইয়ের সমালোচনায় আপনি কি লিখবেন? বইমেলায় মানসম্মত বইয়ের অভাব কথাটি তো মিথ্যে নয়। বন্যার সময় চারপাশে পানি খুব বেশি থাকে, কিন্তু পান করার মতো পানি পাওয়া যায় না। বইমেলাও বন্যার আকার ধারণ করেছে। এই মেলায় পাঠযোগ্য বই কয়টি? একটি বই লেখার জন্য যে প্রজ্ঞা, নিষ্ঠা ও সাধনার ভেতর দিয়ে যেতে হয়, তার ভেতর দিয়ে আমাদের লেখকরা যেতে চাইছেন না। অনেকেই টাকা পয়সা ও পদপদবীর জোরে বই ছাপছেন। কেউ কেউ ভাড়াটে লোক দিয়ে বই লিখিয়ে সেটিকে নিজের নামে চালাচ্ছেন। এক ভদ্রমহিলা ৮৫টি বই নিয়ে লিখেছেন, অথচ তার পক্ষে একটিও ভালো মানের বই লেখা সম্ভব নয়। এগুলো কাউকে না কাউকে দিয়ে তিনি লিখিয়েছেন। আমি যদি কালভদ্রে লেখকদের সমালোচনা করে থাকি, তাহলে তা বাংলা সাহিত্যের ভালোর জন্যই করেছি। যেন তেন লোক যেন লেখক হিসেবে প্রতিষ্ঠাতা না পায়, যেন তেন মুদ্রিত কাগজ যেন সাহিত্য হিসেবে বিবেচিত না হয়, এই বিষয়টি দেখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। শুধু আমি নই, এটি দেখা আপনারও দায়িত্ব। সেদিন এক টকশো খানের বই হাতে এলো। দৈব চয়নে প্রথম যে পৃষ্ঠাটি দৃষ্টি আকর্ষণ করল এবং সে পৃষ্ঠায় প্রথম যে বাক্যটি পড়লাম সেটি অর্থহীন। ৪ জন অভিজ্ঞ পাঠককে দেখিয়ে বলেছি, দেখুন তো বাক্যটির অর্থ আপনারা বুঝতে পারেন কিনা, বাক্যটি কোনো অর্থ প্রকাশ করে কিনা। তারা কেউই শব্দ দেয়ালটির অর্থ উদ্ধার করতে পারেননি। যে বিষয়ে আমি নিজে বুঝি না, সে বিষয়ে যদি নিরর্থক শব্দ খরচ করতে যাই, তাহলে অর্থহীন বাক্যের সৃষ্টি অনিবার্য। লেখার
যে একটি লিটারারি বিউটি থাকে সেটি তো হুট করে আসে না, কিন্তু এখানে এ বিষয়ে তেমন কেউই মাথা ঘামাচ্ছে না। কথা বলা আর কথা লেখা এ দুটি এক জিনিস নয়। টেলিভিশনে কথা বলা আর বইয়ের পাতায় কথা লেখা কি এক? আমি তো চাই নবকভের মতো সমালোচনা করতে, কিন্তু এরকম ডিজার্ভিং লেখক কোথায়? আর সেরকম সমালোচনা পড়ার মতো পাঠকই বা কোথায়? নবকভ আর ইয়েল বিশ্ববিদ্যালয়ের দেওয়া ভাষণগুলোতে যেভাবে অন্য লেখকদের সমালোচনা করেছিলেন, আমি কি সমকালীন বাংলা সাহিত্যের কারো ব্যাপারে এমন সমালোচনা লিখতে পারব না, কারণ ওই মানের সমালোচনার যোগ্য কোনো লেখকই এখন নেই। যে কয়জন আছেন তারা সবাই মৃত। আপনি হয়তো বলবেন, তাহলে কি এই মুহূর্তে কেউই ভালো লিখছে না? হ্যাঁ, লিখছে, অনেকেই হয়তো ভালো লিখছে, কিন্তু অনেকের ভালোর সাথে তো আসল ভালো নাও মিলতে পারে। আমি যে মানের ভালো চাই সে মানের ভালো যে সবাই চাইবে এমন তো নয়। আর এত হাজার হাজার লাখ লাখ বইয়ের ভিড়ে ভালোর সংখ্যাটা এরকম শূন্যের কাছাকাছি কেন? আমি তরুণ বা উঠতি লেখকদের কথা বলছি না। তারা আরও ৫-৬ বছর যা খুশি লিখুক, নিজেকে ভেঙে বারবার গড়ুক, কিন্তু যাদের আয়ু শেষ হয়ে এসেছে বা পত্রিকাগুলো যাদেরকে প্রতিষ্ঠিত লেখক হিসেবে প্রচার করছে, পুরস্কার পেতে পেতে যারা ক্লান্ত হয়ে উঠেছেন, তাদের এই দুর্দশা কেন? ৪. বায়ুশূন্য বেলুন। শয়তান প্রশ্ন করছেন। কেউ কেউ বলেন এ অবস্থার জন্য পাঠক দায়ী। আপনার অনেক লেখায়ও এরকম ইঙ্গিত পেয়েছি। আসলে কি বাংলা বইয়ের মানহীনতার জন্য পাঠক দায়ী? পাঠকদেরকে তো আমার মানসম্মতই মনে হয়। তারা বইয়ের পাশে চায়ের কাপ, কফির মগ রেখে নিয়মিত ছবি তুলছে। এ মূল্যবান কর্মকাণ্ডগুলো কি আপনার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে? জিব্রাইল উত্তর দিচ্ছেন, দেখুন, পাঠক হলেন বইয়ের ভোক্তা। আমি যদি বইকে আমার পণ্য ধরি, তাহলে সেই পণ্যের মান ও ধরন অনেকাংশেই ভোক্তার রুচির উপর নির্ভর করবে। কোনো বাজারে কী ধরনের পণ্য বিক্রি হবে তা বিক্রেতার পাশাপাশি ভোক্তা দ্বারাও নির্ধারিত হয়। মহৎ সাহিত্যের জন্য মহৎ পাঠক দরকার। আমি বলছি না যে কোনো এলাকায় হুট করে মহৎ পাঠক দেখা দেবে, বরং মহৎ পাঠক হয়ে ওঠা ব্যাপারটি পুরোপুরি পাঠকের মানসিক বিবর্তনের ফল। নানা আজেবাজে বই পড়তে পড়তে একসময় কেউ গুরুত্বপূর্ণ ও মহৎ বইপত্র পাঠ করা শুরু করতে পারে, কিন্তু এ বিবর্তন ঘটার জন্য পাঠকের চিন্তার স্বাধীনতা থাকতে হয়। যে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, সে মানুষের পক্ষে মহৎ পাঠক হওয়া সম্ভব নয়, এবং কোনো এলাকায় অমহৎ পাঠকেরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়লে তার প্রভাব লেখকদের উপরও পড়ে। লেখার লিটারারি ভ্যালুর চেয়ে কমার্শিয়াল ভ্যালু তখন মুখ্য হয়ে ওঠে। প্রকাশকরাও এ সময় মানের বিষয়টি ভুলে যান, কারণ তাদের দরকার টাকা। বেশি টাকার জন্য প্রয়োজন বেশি বিক্রি। বেশি বিক্রিত বই এখানে সেরা বই। বেশি বিক্রিত লেখকই সেরা লেখক। এগুলো কোনো সুস্থ ও মননশীল আচরণ নয়। পাঠক যা খুশি পড়ুক, এতে আমার আপত্তি নেই, কিন্তু আমি চাই সে যেন স্বাধীনভাবে চিন্তা করতে শেখে। চিন্তার স্বাধীনতা যদি কেউ অর্জন করে ফেলে, তাহলে সে নিজে নিজেই ভালো খাবার খুঁজে বের করতে পারবে। অন্যথায় পোড়া তেলে ভাজা এসব সিঙ্গারাপুরি খেয়ে খেয়ে তাদের মনের বেধি আরও বাড়তে থাকবে। আর আপনি যে কর্মকাণ্ডগুলোর কথা বললেন, সেসব মোটেও আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে না, বরং এগুলোর ওপর দৃষ্টি আছে বলেই এ অঞ্চলে পাঠকদের রোগটি আমি ধরতে পেরেছি। এরা অনেকটা মিষ্টির দোকানে ভনভন করা মাছির মতো। মিষ্টি ছাড়া আর কিছু বুঝতে রাজি নয়। মাঝে মধ্যে যে একটু তিতা করলা খাওয়া দরকার, এটি তারা অনুধাবন করতে চায় না। যেসব ছবির কথা আপনি বললেন, অর্থাৎ বইয়ের পাশে চায়ের বাটি, জবা ফুল, ফর্সা পা, কফির মগ, তসবি ও জায়নামাজ রেখে ছবি তুলে
ফেসবুকে দেওয়ার প্রবণতা, সেগুলো কিছুটা বিশ্লেষণ করেছি। দেখেছি অল্প কয়েকটি ব্যতিক্রম বাদে এসব বইয়ের কোনোটিই বই নয়, এগুলো প্রিন্টেড নারকোটিক্স। কোনোটি ধর্মীয় প্রোপাগান্ডা। এসব বই অন্ধকে আরও অন্ধ করে তোলে। সভ্যতার নির্মাণে এ নেশা সামগ্রীর কোনো ভূমিকা নেই। উল্টো এসব ছবি দেখে চারপাশের অন্ধরা ভাবে, আরে এসবই তো বই, এর বাইরে নিশ্চয়ই কোনো বই নেই। এই বই আমাকে কিনতেই হবে এবং কিনে দুটি ছবি আমাকেও ফেসবুকে পোস্ট করতে হবে। বাংলাদেশে হাজার হাজার ফালতু বই এভাবে বিক্রি হয়েছে। রবিন্যান্টদের মতো কেউ বইয়ের পাতা চিবিয়ে জাবর কাটলেই তাকে পাঠক বলা যায় না। শৈশবের দিকে তাকালেও এর সত্যতা পাই। যখন ছোট ছিলাম তখন বাজারের দোকানগুলোতে নির্দিষ্ট কিছু লেখকের বই থাকত। এ তুচ্ছ নামগুলো এখানে নিতে চাই না। বিক্রেতারা এসব বইকে বলতো উপন্যাস। আমরা যেহেতু উপন্যাস কি, বই কি তা জানতাম না, ইউলিসিস বা ফার্স্ট সার্কেলের নাম যেহেতু কোনোদিন শুনিনি, তাই বিক্রেতাদের কথা বিশ্বাস করে এসব ডিম্বনাশকে ভাবতাম উপন্যাস। কিশোর কিশোরী ছিল এই বইগুলোর প্রধান ক্রেতা, যারা বহু কষ্টে লিপ্ত হতো প্রেমে। ঈদ এলে তারা একে অন্যকে এ ধরনের বই উপহার দিত। এর কারণ কৈশোরে মানুষের শরীর ও মনে যে পরিবর্তনগুলো ঘটে তা খুব সাংঘাতিক ও নির্মম অভিজ্ঞতা। ওই সময়ে মন শুধু হাসতে চায়, কাঁদতে চায় আর পেতে চায় উত্তেজনা। বাংলাদেশে যেহেতু বন জঙ্গল ঘুরে বেরিয়ে উত্তেজনা ভোগের তেমন সুযোগ নেই, যৌন আবেগও থাকে সমাজে অবদমিত, তাই কিশোর কিশোরীরা খুঁজে নিয়েছে বিকল্প উপায়। তারা কাল্পনিক সম্ভোগের মাধ্যমে ব্যবহার করছে বইকে, আর প্রকাশকেরা এটিকেই বানিয়েছে সুযোগ। তারা কিছু লেখক জোগাড় করল, যারা প্রতি মাসে বের করতে লাগল আবেগঘন উত্তেজনাকর বই। আপনি লক্ষ্য করবেন এখানে অধিকাংশ কিশোর কিশোরীর প্রেম অচরিতার্থ থাকে, ফলে এরা সারাক্ষণ কল্পনায় প্রেমিক প্রেমিকার শরীর ও মন নিয়ে উদ্বেগে ভোগে। এ উদ্বেগকেই তারা খুঁজে পায় ডিম্বনাশ লেখকদের বইয়ে। গ্রামসি যেসব আল্টার্ন শ্রেণীর কথা বলেছিলেন, সেরকম একটি সাব আল্টার্ন শ্রেণী বাংলাদেশের পাঠক সমাজেও আছে। শুধু পাঠক নয়, প্রকাশক সমাজেও আছে। এ শ্রেণীটি পচা মাছকে তাজা মাছ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অনেকে দাবি করেন এসব পড়ে অন্তত বই পাঠের অভ্যাস হয়। আমি এর সাথে একমত নই। আপনি পশ্চিমবঙ্গের রাশি সিরিয়ালের দর্শককে সিনডলার্স লিস্ট দেখাতে পারবেন না, কিছু ব্যতিক্রম বাদে। এসব বইয়ের যারা পাঠক তারা চিরকাল এই ঘরানার বইও পড়তে চায়। তাদেরকে দাস স্পেক, জরাথ্রুস্ট বা বার্কসন পড়াতে পারবেন না। এমনকি এরা রবীন্দ্রনাথও পড়তে চায় না। এই মুদ্রিত মাদকগুলো নিয়ে আরেকটি অসুবিধা হলো, এগুলো পাঠক তৈরি করে না, তৈরি করে ভক্ত। ভক্ত শব্দের অর্থ ভাত বা খাদ্য। যে ছিল মানুষ, সে ওই নেশা সামগ্রী পড়ে পরিণত হয় লেখকদের খাদ্যে। এই এক ট্র্যাজেডি। 5. ডিজিটাল কোকেন। শয়তান প্রশ্ন করছেন, বই পড়ার অভ্যাসের ক্ষেত্রে ফেসবুক কি কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা ফেসবুক কি তরুণদের পাঠাভ্যাসকে কোনোভাবে প্রভাবিত করছে? জিব্রাইল উত্তর দিচ্ছেন, ভালো প্রশ্ন। আপনার মনে আছে কিনা জানি না, ফেসবুক যখন প্রথম যাত্রা শুরু করে তখন এর লোগো ছিল অভিনেতা আল পাসিনোর মাথা। ওই সময়ে এটি ছিল কেবলই এক মানুষের সাথে আর এক মানুষের যোগাযোগের মাধ্যম। কিন্তু এখন হয়ে উঠেছে পৃথিবীর সর্ববৃহৎ মাদক কোম্পানি। এটি অ্যাডিকশন তৈরি করছে। ব্যবহারকারীরা এর প্রতি আসক্তি অনুভব করছে। এর অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা যেন ব্যবহারকারীরা এটি ব্যবহার না করলে অস্থিরতায় ভোগেন। প্ল্যাটফর্মটি কাজ করছে অনেকটা ব্যাংকের মতো। ব্যাংকে আমরা টাকা জমা রাখি, আর ফেসবুকে জমা রাখি ব্যক্তিগত আবেগ, সুখ, অসুখ,
হিংসা ও সফলতার খবর। আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর ছবি ও ভিডিও এখন ফেসবুকে। মার্ক জাকারবার্গ ও সেরিল স্যান্ডবার্গ তারা অত্যন্ত ধূর্ত মানুষ। এরা জানেন কিভাবে মানুষের সামাজিক আবেগগুলোকে ডলারে রূপান্তর করতে হয়। আপনি যখন ফেসবুকের কোনো কন্টেন্টের রিয়্যাক্ট করেন বা প্রতিক্রিয়া দেখান, তখন আপনি মূলত আপনার আবেগকে কন্টেন্ট নির্মাতার কাছে ট্রান্সফার করেন। কন্টেন্ট নির্মাতা এতে সুখ বা অসুখ পান। তার মস্তিষ্কে ডোপামিন ও অন্যান্য বায়োকেমিক্যালের নিঃসরণ ঘটে, ফলে অনিবার্যভাবে তার আচরণেও পরিবর্তন আসে। পরিবর্তন রিয়েক্টরকারীর বেলায়ও সত্য, অর্থাৎ দর্শক ও অভিনেতা, লেখক ও পাঠক উভয় দলের মানসিক অবস্থাই ফেসবুক দ্বারা প্রভাবিত হয়। কিছু দার্শনিক যে মানুষকে মেকানিক্যাল মেশিনের সাথে তুলনা করেছেন, মানুষের মন যে এক প্রকার বায়োকেমিক্যাল কাঠামো, জৈব রাসায়নিক যন্ত্র, এ খবর কি ফেসবুক পরিচালকরা রাখেন না? ভালো করেই রাখেন। হ্যাঁ, ফেসবুকের কিছু ভালো দিক আছে, কিন্তু আমাদের মতো একটি অসতর্ক জাতির পক্ষে তা কোনো কিছুর ভালো দিক দিয়ে মেতে থাকা সম্ভব নয়। অর্থহীন ভিডিও ও চটুল কন্টেন্টের ফাঁদে পড়ে আমরা ধীরে ধীরে বই পড়ার অভ্যাস ত্যাগ করছি। দীর্ঘ ও গুরুত্বপূর্ণ লেখা এখন অনেকেই পড়তে চায় না, কারণ তাদের ধৈর্য কম। কেউ কেউ নির্মল বিনোদনের উদ্দেশ্যে ফেসবুক ব্যবহার করেন। এতে আমি আপত্তি করছি না, কিন্তু তরুণদের একটি বড় অংশই এতে আসক্ত হয়ে পড়ছে। তারা এমন কন্টেন্ট প্রস্তুতকারকদের অনুসরণ করছে, যারা ফলোয়ারদের মানসিক অবস্থাকে টাকায় রূপান্তর করতে সিদ্ধহস্ত। এ মনিটাইজেশন প্রক্রিয়ায় অনেকেই মিথ্যা ও প্রপাগান্ডা কন্টেন্ট ফেসবুকে আপলোড করছেন। কেউ কেউ অনুসারীদেরকে অশুভ স্বার্থেও ব্যবহার করছেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থ তো খুব চোখেই পড়ছে। অনেকে জনপ্রিয়তার আশায় ইতিহাসের ভুল ও বিকৃত আখ্যান ফেসবুকের মাধ্যমে তরুণদের ভেতর ঢোকাচ্ছেন। কনস্পাইরেসি থিওরির জনপ্রিয়তা এখন তুঙ্গে। ফুড ব্লগিং নামে একটি প্রথা চালু হয়েছে, যেখানে নানা অস্বাস্থ্যকর খাবারকে সমাজে উপাদেয় হিসেবে প্রচার করা হচ্ছে। ওয়াচকারীদের গরলও ফেসবুকের মাধ্যমে তরুণদের ভেতর সংক্রমিত হচ্ছে। নিজে বুঝে বুঝে কোরআন পড়ার চেয়ে অন্যের কণ্ঠে কোরআনের অন্ধ ব্যাখ্যা শুনতেই মুসলিমরা অধিক পছন্দ করছে। বহু তরুণ এসবের ফাঁদে পড়ে আত্মঘাতী জীবনধারা বেছে নিয়েছে। স্বাধীন ও খোলা মন নিয়ে বই পড়ার মানসিকতা তারা হারিয়ে ফেলেছে। ভিন্ন মতের লেখকদেরকে শত্রুজ্ঞান করছে। এগুলো তরুণদের কাছ থেকে আশা করি না। তরুণরা হবে বুদ্ধিদীপ্ত, শান্ত ও স্বাধীনতাকামী। তারা প্রশ্ন করবে, বিতর্ক করবে, চ্যালেঞ্জ করবে, কিন্তু গোয়ার হবে না। কথা বা মতাদর্শের পার্থক্যের কারণে কারো প্রতি বিদ্বেষ ও শত্রুতা পোষণ করবে না। আরেকটি বিষয় হল, ফেসবুক খুব চমৎকার ডোপামিন ফাঁদ তৈরি করতে পারে। ডোপামিন এক প্রকার নিউরোট্রান্সমিটার, যা আমাদের শরীরের রিওয়ার্ড সিস্টেমের অংশ। কোনো কাজ যদি সুখকর হয়, যেমন কারো সাথে যৌন সম্পর্ক স্থাপন করা, তাহলে তা যেন মানুষ বেশি বেশি করতে পারে, এটি ডোপামিন নিশ্চিত করে। বলা যায় এটি আমাদেরও শরীরের মোটিভেশনাল এজেন্ট। কোনো খাবার সুস্বাদু বা চিনিযুক্ত হলে ডোপামিন মানুষকে ওই খাবার আরও বেশি করে খেতে উদ্বুদ্ধ করে। প্রকৃতিতে টিকে থাকার জন্য এটি খুব দরকারি হরমোন। কিন্তু এখন এর মূল কাজ ছিনতাই হয়ে গেছে। যেহেতু এটি মানুষের মনে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করতে পারে এবং মানুষকে এ অনুভূতি পেতে মোটিভেট বা প্ররোচিত করার ক্ষমতা রাখে, তাই বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবা এমনভাবে সাজাচ্ছে যেন ভোক্তাদের মস্তিষ্কে অবিরত ডোপামিন নিঃসরণ ঘটে। একটি ভিডিও দেখে ভালো লাগলে মানুষ যেন আরও একটি ভিডিও দেখে। 500 লাইক, কমেন্ট, শেয়ার পেলে আপনার ভেতরে যেন আরও 500 লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার লোভ জাগে। এটি নিশ্চিত করতেই ডোপামিন কাজ করে চলছে। অর্থাৎ ফেসবুক, ইউটিউব
এই প্ল্যাটফর্মগুলো ডোপামিনের ট্রিগার ইভেন্টের ভূমিকা পালন করছে, ফলে আপনি ওভার স্টিমুলেটেড হয়ে পড়ছেন। মস্তিষ্ক হয়ে উঠছে অতিরিক্ত উদ্দীপ্ত। এ অবস্থায় ধৈর্য ও চিন্তার প্রয়োজন। এমন কাজের অভ্যাস ধীরে ধীরে কমে যাবে। বই পড়া এরকমই একটি কাজ। কোনো ভালো মানের বই পড়তে সেটিতে ভালোভাবে মনোনিবেশ করতে হয়, যা ফেসবুক, ইউটিউবের উত্তেজক স্ট্যাটাস ও ভিডিও দেখার ফাঁকে সম্ভব নয়। আর বিষয়টি শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ডোপামিন ফাঁদে আটকে থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজেই আপনি মন বসাতে পারবেন না। মন সারাক্ষণ বিক্ষিপ্ত হয়ে থাকবে, ফোকাস বা মনোযোগ উধাও হয়ে যাবে। স্টিভ জবস কোটি কোটি মানুষের কাছে আইফোন বিক্রি করছেন, কিন্তু নিজের সন্তানদেরকে এ পণ্যগুলো ব্যবহার করতে দিতেন না।